সেটা দিলে বলবেন ব্যক্তিগত আক্রমণ মানে তাহলে এখানে আমি কেন কথা বলেন আপনি আপনার কথাটা বলেন আপনারা বলেন যে ভালো খেলোয়াড় আসলে খেলবো না ওই যে ভাই ভালো খেলোয়াড় ওইজন্য আমি খারাপ খেলোয়াড় খেলতে চাই তাহলে শুনে মেসি ভাই আপনি মেসি আমি তো খেলাই জানি না আমি খেলবো কেন আপনার সাথে আমি সেটা জানতাম না বলতে দেন শুনেন আমি সেটা দর্শকদের দেখেন আমি কেমনে বলি না আমি দর্শকদের আপনি তো ভালো বলেন জানেন তো দর্শকদের তাই রাতে কি ঘুমাইনি আপনি শুনেন আপনি রাতে যদি ঘুম না হয় না বলে ভালো কথা বলবেন ভালো কথা বলেন আপনি কেন কথা বলেন না কথা বলতেছেন আমি কথা বলেন না পররাষ্ট্র নীতির বাহিরে গিয়ে ভারত কখনো সবসময় আমি আপনারা দেখছেন আমি সবসময় যেটা বলি এটা উপলব্ধি করতে হবে দেশের মানুষকে এবং স্পেশালি মনে হয় আল্লাহ চাইছেন কারণ যার কথা বলতেছেন উপদেষ্টা সে কয়েকদিন আগে ভারতের খুব তাবেদারি করছেন সো তাবেদারি করলেও ভারত হওয়া যায় না যে কথাটা আমি বারবার বলছি বিএনপি চাইলেও কোনদিন ভারত হতে পারবে না কিন্তু কারণ ভারত কোনোদিনই বিএনপিকে বিশ্বাস করবে না সেকেন্ডলি ওনাকে এই যে বসায় রাখলেন ওনাকে তারপর ভিতরে ঢুকতে দিলেন উনি ঢুকলেন না ফিরে আসলেন রাষ্ট্রীয়ভাবে কি ভারত এর জন্য সরি বলছে বাংলাদেশের জনগণের কাছে না আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি ভারত কোনোদিন আমাদের সাথে মানে বাংলাদেশের জনগণের সাথে কোনোদিন কোনো সম্পর্ক চায়নি এবং সেটা আজ থেকে না সেটা 47 না 1905 সাল থেকে 1905 সাল থেকে কেন 1905 সাল থেকে বলি যখন বঙ্গভঙ্গ ঢাকা আমাদের পূর্ব পাকিস্তান যেটা ছিল এটা মুসলমান অধ্যুষিত কোনো এলাকা ভালো হোক এটা কোনদিন ভারত চায় না ভারতের প্রথম পররাষ্ট্রনীতির মূল কারণই হচ্ছে মুসলমান ঠেকাও কিন্তু একটা জিনিস মনে রাখেন 47 সালে কিন্তু আমরা ভাগ হয়েছে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেখানে কিন্তু ছিল মাইনরিটি শাসন মানুষকে একটা জিনিস বুঝতে হবে ভারত কে শাসন করে ভারত ব্রাহ্মণেরা শাসন করে এই ব্রাহ্মণরা শাসনের জন্যই দলিতরা নিষ্পেষিত হয় এই মানে হিন্দু মুসলমান না নিম্ন শ্রেণীর মানুষ এখনো তাদের অস্পৃশ্য তাদের ছায়া লাগান যাবে না সো এবং আরো একটা অবাক করা বিষয় আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের অনেক ভাইরা বলে ভারত একটা বৃহৎ শক্তি সেই শক্তির পাশে বাংলাদেশ আসলে তাদের সারা কোনদিন সার্বভৌমত্ব পাবে না এই যে ভ্রান্ত ধারণা যে দেশের 22% হাউস হোল্ডের আবার বুঝেন 22% হাউস হোল্ডের টয়লেট ফ্যাসিলিটি নেই সে আপনাকে কি দিবে বলেন তো হাসিনার সময় দেখেন হাসিনার সময় 1,05,000 কোটি টাকা এসালম লুট করছে আর পুরা হাসিনার সময় আপনি ভারত থেকে লোন করছেন 98,000 কোটি টাকা তার মানে আপনার টাকা দিয়ে আপনাকে ঋণগ্রস্ত করছে হচ্ছে ভারত এই হচ্ছে ভারত ভারত কোনোদিন আপনার বন্ধু ছিল না আজও নাই আগামীতে থাকবে কিন্তু ডাক্তার জাহিদুর রহমান যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন তিনি রাষ্ট্রীয় প্রটোকল আমরা দেখেছি যে প্রত্যাখ্যান করে দেশে ফিরে এসেছেন কঠোর অবস্থান এবং আত্মসম্মান নিয়ে সেই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন শুনেন আত্মসম্মানটা আগের দিনে বিকায় দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাই কমিশনারকে ডেকে আনলেন কি জন্য জাহিদুর রহমানকে ফিরিয়ে দেওয়ার জন্য আর যে লোক বাংলাদেশকে এক করে দিতে চাইলেন ত্রিবেদী তাকে ডাকার আপনার সাহস হলো না এখন পর্যন্ত বিএনপি না সংসদে না বাইরে এই নিয়ে একটা স্টেটমেন্ট চাইছে না ব্যাখ্যা চাইছে উনি কে আমাদের 20 কোটিকে একসাথে করার উনি কে শোনেন একটা কথা বারবার বলি দীনেশ ত্রিবেদী জানা উচিত যে আজকে দেখলাম একটু আগে একজন বলছে যে রংপুর বিভাগকে এক করে না করেন না ভাই কত ধানে কত চাল পারবেন বহুত চেষ্টা করছেন তো আমরা কাশ্মীরের মতো আপনি নিতে পারবেন এটা ঠিক না আমরা ডোকালাম নিয়ে নেব আপনি যদি এই দীনেশ বাবু 20 কোটি আপনার সাথে যাবো কেন গেলে চায়নার সাথে যাব বারবার বলছে চায়না পাকিস্তানের সাথে যাব আপনার সাথে যাব কেন সো আপনার নিজের দেশ আগে ঠিক করেন তারপর আমাদেরকে এক করতে এসেন আর এক করার শোনেন ভারত আমাদেরকে কখনো এক করতে পারবে না এবং সেটা পারবে না মিলিটারি পাওয়ার যদি ভারত আমাদেরকে করতে দেয় ভারত টুকরো টুকরো হয়ে যাবে কারণ ভারত আমাদের দিকে আগালে চীন এবং পাকিস্তান আগাবে এবং চীন এবং পাকিস্তান আগালে ভারত 17 টুকরা হয়ে যাবে সো ভারত মনে হয় এতখানি বোকা না এটা করবে ভারত সবসময় কি চায় এখানকার মানুষকে ভয় দেখিয়ে
এবং এখানে যারা ক্ষমতায় থাকে তাদেরকে তাদের নিজের হাতে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য, এবং যেটা দেখতেছি আমরা বিএনপিও বারবার ভুল করতেছে, সেজন্য মাসুল দিচ্ছে। যখনই ভারতের পক্ষে কথা বলবে তখনই মাসুল দিতে হবে, এবং এই মাসুলটা মানে মাননীয় প্রধানমন্ত্রী শাহরিয়ার কবির, বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? ভারতের বিপক্ষে কথা বলার মতো এখন একটা পর্যন্ত দেখিনি, কারণ ভারত তাকে ক্ষমতায় বসাইছে। দীনেশ ত্রিবেদী যখন এত বড় একটা দুঃসাহসিক কথা বলে, উনি তো পরের দিনে দীনেশ ত্রিবেদীর ভিত্তি কি যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে? আজ পর্যন্ত 3-4টা ভিত্তি, আজ পর্যন্ত কোনো উত্তর কেউ দিতে পারেনি। আনন্দবাজার পত্রিকায় কেন সে রিপোর্ট প্রকাশ হলো সে বিষয়ে কোনো আজ পর্যন্ত টিল ডেট দিতে পারেননি। কি অদৃশ্য শক্তির জন্য বললেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন, যা আমার দেশে ফেরা আমার হাতে না, বলতে পারেননি। যখন রয়ের কাছে বলা হয়, এই কালকে বোধহয় একটা জিনিস দেখলেন, সালাউদ্দিন সাহেব সম্পর্কে বললেন যে শিলংয়ে থেকে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সবার শিলং যেয়ে থাকা উচিত। আর ওই আমাদের এই উনি হচ্ছেন প্রফেসর মানুষ শহীদুল সাহেব, উনি যে কথাটা বলছেন, ওনাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হলো রে ভাই। আপনি যে আরামায়েশে ছিলেন, একটা দেখেন তো গুম হলে এরকম আরামায়েশে থাকে কেউ? সো আপনি ভারতের বলয়ের মধ্যে থেকে আপনি যখন একটা হাই কমিশন একটা কথা বলবে সেটার প্রতিবাদ করলেন না, আর যখন আপনার উপদেশটাকে দিল্লি থেকে ফিরিয়ে দেওয়া, আপনি একটা জিনিস বুঝতে হবে, দিল্লি থেকে ফিরিয়ে দেওয়া না, এটা আবার জাহিদ সাহেব নাটক করছেন কিনা আমি জানি না। আপনাকে বসায় রাখছে, যে কোনো ইমিগ্রেশনের ক্ষমতা আছে বসিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করার, তাকে তো এন্ট্রি দিছে, সে ঢোকেনি তো, সে ঢোকেনি। এখন এটা ঢোকেনি, এটাও কি সে রয়ের কোনো কিছু দেখাতে চায় কিনা এদেশে যে না ভাই আমি ভারতের সাথে নাই? কারণ দুদিন আগে তো দেখলাম সে ভারতের পক্ষে কথা বললো। সো আমরাও যখন তাকে এজেন্ট বলি, সেটা হয়তো মিথ্যা প্রমাণের জন্য নাটক করতেও পারে। সো আমি জানি না, কিন্তু বাংলাদেশ যে বিএনপির উচিত ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দীনেশ ত্রিবেদীকে বহিষ্কার করা, আমাদের দেশে যত ইন্ডিয়ানরা চাকরি করে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান। ইতিমধ্যে আমরা দেখলাম উপদেষ্টা জাহিদুর রহমানের ঘটনায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা, কিন্তু ঢাকার এই অসন্তোষ দিল্লি কতটা আমলে নেবে বলে মনে করেন? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শাহরিয়ার ভাইয়ের কথাগুলো শুনছিলাম, তিনি ভারতের বিরুদ্ধে বলছিলেন। তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি একজন আগ্রাসন বিরোধী নেতা। তো এই বাংলাদেশে আগ্রাসনের সবথেকে বেশি শিকার হয়েছে বিএনপি, এবং তিনি তার শুরুতে বললেন যে বিএনপি চাইলেও কখনো ভারতের সাথে যেতে পারবে না। অর্থাৎ তিনি তার ওই শুরুর বক্তব্যের মাধ্যমে তার শেষের বক্তব্য যে আসলে অপ্রয়োজনীয়, অনর্থক, তিনি নিজেই প্রমাণ করেছেন। যাই হোক, এখন ডাক্তার জাহিদুর রহমান, তিনি আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে তিনি ফেসবুকে, ইউটিউবে তার মতামত বিশ্লেষণ করতে আমরা দেখেছি। সেই সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অনেক বক্তব্য রেখেছেন, যে কারণে শেখ হাসিনা রেজিমেই তাকে আসলে ভারতে ব্ল্যাকলিস্টেড করা হয়, এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পরেও সেই লিস্ট থেকে আসলে তার নাম বাদ দেওয়া হয়নি। আর সম্ভবত আমি যতটুকু গণমাধ্যমে দেখলাম যে তিনি আসলে কূটনৈতিক পাসপোর্ট না, সাধারণ পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছিলেন, এবং এটি একটি সরকারি সফর ছিল। যাই হোক, আমরা মানুষ, আমাদের বক্তব্যে অনেক সময় ভুল হয়, এবং আমি জানি না আসলে ডক্টর জাহিদ কোথায় আসলে তিনি আসলে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন, আই ডোন্ট নো। হয়তো আপনার তার সব বক্তব্য ভালো লাগবে না, কারণ তিনি একসময় ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি অনলাইনে জনমত তৈরি করার জন্য কাজ করেছেন। শাহরিয়ার কবির ভাইকে আমরা এখন দেখছি যে জামাতের পক্ষে তিনি অনলাইনে টকশোতে জনমত তৈরি করার জন্য কাজ করছেন। আমরা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যদি শাহরিয়ার কবির ভাইয়ের এখনকার যে ভোকাল, ওই ভোকাল আমরা যদি পেতাম তাহলে খুব ভালো লাগতো। ডাক্তার জাহিদুর রহমানকে যেভাবে পেয়েছিলাম, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমরা সেই সময় পাইনি। আমার কাছে মনে হয় যে এরকম শাহরিয়ার ভাইরা যদি আগে থেকেই তাদেরকে আমরা এইভাবে সোচ্চার মাঠে বিপ্লবী বক্তব্য, আগ্রাসনের না, আজকে কি আপনার শুনেন, আমাকে প্রথম কথা না না আগে এক মিনিট আমাকে বলেন। আজকে যদি আমি জানতাম আপনি আসছেন, আপনি এখানে প্রশ্নটা কি ভারতের বিরুদ্ধে বলতে আসছেন না শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলতে? আমি জানি আপনি তো শাহরিয়ার বিরুদ্ধে জানেনই না। আপনি যে এইভাবে ব্যক্তিগত আক্রমণ ছেড়ে ভারতের পক্ষে সেটা বলেন। আপনি কথা বলেছেন না? না না, আমি তো আপনার বিরুদ্ধে একটা কথাও বলিনি। আমি আমার মনে হচ্ছে যে আপনি আমাকে শাহরিয়ার ভাই
ছেড়া তুলতে তোলেন, আপনার তো আপনার তো আপনি তো ওই জন্য যোগদান করছেন, আর তো কোনো কথা নেই, বলে দেন এবার শুনে যাচ্ছি। না উত্তেজিত হচ্ছেন আপনি এই ব্যক্তিগত কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছেন। ব্যক্তিগত কাজ মানে কি? আপনাকে কি এই জন্য অ্যাপয়েন্ট করছে হ্যাঁ, আপনাকে কি এই জন্য আপনাকে রহমতে অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, তাই তো মনে হচ্ছে আন্দোলন করেন নাই। না না, শোনেন, আপনি হঠাৎ করে আপনি যে লোকটা যে ছিলেন আমাদের সাথে সহযোদ্ধা, হঠাৎ করে আপনার এই ভুল পাল্টালো কি জন্য? এটা তো আমাকে আপনি বলেন, আপনাদের কথায় কথায় মানে জিনিস কিনা শোনেন, আপনি তো রয়ের এজেন্ট হতে পারেন। আপনি যে এইভাবে রয়ের বিরুদ্ধে বলছেন, রয়ের প্রশিক্ষণ তো এমন হতে পারে যে আপনার আসলে রয়ের প্রকৃত এজেন্টের কাজ করার জন্য আপনাকে বলছে যে রয়ের এজেন্ট। এটা খুবই ভালো, এটা ভালো জিনিস। আমি খুব খুশি হব যদি আমি রয়েল এজেন্ট আপনি ভুলভাল কথা বলবেন আর সেটা না দিলে বলবেন ব্যক্তিগত আক্রমণ। মানে তাহলে এখানে আমি কেন কথা বলেন? আপনি আপনার কথাটা বলেন। আপনারা বলেন যে ভালো খেলোয়াড় আসলে খেলবো না। ওই যে ভাই, আপনি ভালো খেলোয়াড়, ওই জন্য আমি খারাপ খেলোয়াড় খেলতে চাই। তাহলে শুনে মেসি ভাই, আপনি মেসি, আমি তো খেলাই জানি না, আমি খেলবো কেন আপনার সাথে? আমি শুনেন, আমি সাথে দর্শক হয়ে দেখেন আমি কেমনে বলি। না না, আমি দর্শক হয়ে, আপনি তো ভালো বলেন, জানেন তো দর্শক হতে তাই। আপনি শোনেন, আপনি রাতে যদি ঘুম না হয় না বলে ভালো ভালো কথা বলবেন, ভালো কথা বলবেন। আপনি কেন কথা বলেন না? কথা বলতেছেন, আমি কথা বলেন না। আপনারা একটা রাষ্ট্র দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। আমি আপনার কথা ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাহিল খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাকে বলছেন অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলি। আপনার কথা নোট করেছেন, আপনি কেন আমাকে আক্রমণের জায়গায় আমরা না যাই? আমি কি তার কথা সঙ্গে কথা বলেছিলাম? ব্যক্তিগত আক্রমণের জায়গায় আমরা না যাই, দুজনে আমি তার কথা দেখে আমরা কথা বলি। আমাদের কাছে তো এতটুকু, সকালবেলায় জিজ্ঞেস করছি আপনাদের কাছে তো এতটুকু এক্সপেকটেশন আমি তার কথা আমি নোট করেছি, তাই না? আপনারা যখন কথা বলেন দেশের প্রতি আছে। আপনাকে কি বলতে দেখেন? ও তাহলে আপনি রেকর্ড করে দেখেন। প্রথমে বলেন কি আমাদের দেখেন এখানে আমি আসছি কেন? এখানে আসছি কি আপনার কথা শোনার জন্য? আপনার কথার উত্তর দেন। আমি জনগণকে বলতে চাই, আপনার উত্তর দিতে গেলে যদি ব্যক্তিগত আক্রমণ হয়, আপনি কি বিএনপিকে আক্রমণ করেন নাই? আপনি কি ডক্টর জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই? আরে বাবা রে, রাশিদ খান, আমরা যদি একটু মাথা ঠান্ডা করি, আপনারা কিন্তু আমি যে কারণে অনেক জনগণের কাছে, দর্শকদের কাছে অনুকরণ, আপনাদের জনগণের ব্যক্তিগত আক্রমণের জায়গা আমরা একদম না চাই। আমরা চাই যে আমরা সুন্দর করে আবার আমন্ত্রণ দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশিদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, আচ্ছা দেখেন, আমি এখানে যেহেতু বিএনপির প্রতিনিধি হিসেবে এসেছি, সুতরাং বিএনপির যে কোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য আসলে সেটাকে আমার উত্তর দিতে হবে। আমি আমার প্রক্রিয়া উত্তর দেব, আর আমার বিপরীতে যিনি রয়েছেন তিনি আমার কোনো প্রক্রিয়া যদি অপছন্দ হয় তিনি নোট করবেন, তার সময় তিনি উত্তর দেবেন, দর্শক বিচার করবেন। তো যাই হোক, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাই যেটি বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরাম আয়েশে তিনি শ্রীলংয়ে ছিলেন। দেখেন, গণমাধ্যমের যে খবর সেখানে বলা হচ্ছে 2025 সালের 5 জুন তিনি শর্ত সাপেক্ষে জামিন পান। শর্ত সাপেক্ষ মানে কি? মানে তিনি ভারত থেকে আসতে পারবেন না, তাকে প্রতিনিয়ত কোর্টে হাজিরা দিতে হবে। পরবর্তীতে 2018 সালের 26 অক্টোবর আপিল বিভাগ এবং আপিল বিভাগ 2023 সালের 28 ফেব্রুয়ারি তাকে অবৈধ অনুপ্রবেশন মামলা থেকে সম্পূর্ণ খালাস এবং দেশে ফেরার আদেশ দেন। আমি আবারও বলি, 2015 সালের 5 জুন তিনি জামিন পান। এরপরে
18 সালের 26 অক্টোবর এবং 18 সালের 26 অক্টোবর এবং আপিল বিভাগ 2023 সালের 28 ফেব্রুয়ারি তাকে অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সম্পূর্ণ খালাস এবং দেশে ফেরার আদেশ দেন। এরপরে প্রথম আলো পত্রিকার রিপোর্ট দেখবেন যে তার একটি মন্তব্য এসেছিল জনাব সালাউদ্দিন আহমেদের। সেখানে বলা হচ্ছিল যে তার পাসপোর্ট দেওয়া হচ্ছে না, এই যে বাংলাদেশে ফিরবেন তাকে বাংলাদেশ থেকে পাসপোর্ট ইস্যু করা হচ্ছে না, যে প্রক্রিয়ায় তিনি ফিরতে পারেন। তিনি ফিরতে পারেননি কেন, সেটি সেই প্রথম আলো পত্রিকার খবরে প্রকাশিত হয়েছিল। এখন কথা হলো, তিনি যে আসলে এই যে আপনার জামিন পেলেন, এরপরে তিনি আসলে খালাস পেলেন, তখন বাংলাদেশে ফিরতে না পারলে তিনি কি করবেন? তিনি শিলংয়ের একটি গেস্ট হাউসে একটা রুম ভাড়া নিয়ে সেখানে তিনি থাকতেন। প্রথমত 2টা রুম ভাড়া নিয়েছিলেন এবং তাকে যিনি সহযোগিতা করতেন তার নাম মনির। সেই মনির সাহেব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সেই মনির সাহেবের সাথে আমার কথা হয়েছে, এই জন্য আমি বিষয়গুলো জানি। তিনি একটা রুমে থাকতেন, এরপরে ওই রুমটা একটা সময় তিনি ছেড়ে দিলেন। পরবর্তীতে একটা রুমে শুধুমাত্র জনাব সালাউদ্দিন আহমেদ ভাড়া থাকতেন এবং সেটা একটা আপনার মানে রিসোর্ট টাইপের। আমরা 5 স্টার হোটেলে ভাড়া থাকি না, এখন যদি 5 স্টার হোটেলের কোনো এই যে নিচে যে বসার জায়গাটা, তাই না, সেখানে যদি আমি ছবি তুলি বা আমার সাথে কেউ দেখা করতে আসে, কেউ যদি বলে যে এই 5 স্টারের মালিক রাশেদ খান এবং এইটাতে সে পুরোটা সে ভাড়া নিয়ে থাকছে, এটা কি বাস্তবসম্মত হবে? কিন্তু আরেকটি প্রসঙ্গ বা প্রশ্ন রেখেছে, তিনি বলেছেন যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে আমাদের রাজনীতিতে ভারতের প্রভাব কি? আমার গলাটা আসলে তর্ক করতেছে, মানে হঠাৎ বসে গেল, যে কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। তো যে কথা বলছিলাম যে তিনি আসলে এই কারণে তিনি আসলে ভারতে থাকতে বাধ্য হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সাথে সাথে কিন্তু বাংলাদেশে ফিরে এসেছেন। এবার তিনি আরো বললেন যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, তার কাছে কোনো প্রমাণ আছে? তিনি একজন ব্যারিস্টার মানুষ, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এবং তাদের দলের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করার জন্য এইভাবে অসত্য তথ্য জাতির সামনে উত্থাপন করে তিনি মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। আমি একজন রাজনৈতিক কর্মী, তাই না, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আর তিনি কিন্তু আইন নিয়ে পড়াশোনা করেছেন, তাও বাংলাদেশে না, দেশের বাইরে, বিলেতে পড়াশোনা করেছেন। অর্থাৎ তার আচরণ, তার ভাষা, তার প্রক্রিয়া অবশ্যই সভ্য দেশের একজন নাগরিকের মতন হওয়া দরকার ছিল। সত্য তথ্য তিনি উত্থাপন করবেন। বিএনপিকে এদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে। আমরা দেখেছি জামাতের আমির কিন্তু বলেছিল যে আমরা প্রায় 182টি আসনে আমরা জিতেই যাচ্ছিলাম। আরেকটা বক্তব্যে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল, তিনি বলছেন যে আমরা প্রায় 168টি আসনে আমরা প্রায় জিতেই যাচ্ছিলাম। আমাদের শাহরিয়ার ভাইয়ের একটা বক্তব্য আমি খেয়াল করেছি, তিনি বলছিলেন যে জামাত 203টা আসনে জয়ী হয়েছে। তাহলে আমি কার কথা সত্য ধরবো, জামাতের আমির নাকি তাদের সেক্রেটারি জেনারেল নাকি শাহরিয়ার ভাইয়ের কথা? অর্থাৎ তারা যদি কোনো দাবি তাদের কাছে মনে হয় যে, বা তাদের কোনো তথ্য থাকে যে এটা আসলে এইটা, তাহলে স্পেসিফিক বলতে হবে, সবাইকে একই কথা বলতে হবে। আপনার এক একজন নেতা এক এক কথা বললে সেটি আসলে মানুষ ধরেই নাই যে এটা আসলে রাজনৈতিক বিতর্ক। তিনি বললেন যে চায়না বা পাকিস্তানের সাথে আমরা মানে এক হতে পারি। আমরা কেন চায়নার সাথে এক হব, কেন আমরা পাকিস্তানের সাথে এক হব, যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমার 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 3 লাখ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে, আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং পাকিস্তানের ওই সময়কার শাসকরা দেশের মানুষের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, সেই পাকিস্তানের সাথে আমরা এক হব? শাহরিয়ার ভাইরা হয়তো এক হতে পারেন, কিন্তু দেশের জনগণ এবং বিএনপি বা যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিশ্বাস করে তারা কখনোই পাকিস্তানের সাথে এক হবে না। আমাদের নীতি হলো যে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সুতরাং এই দেশকে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করা যায় সেই আন্দোলন করতে হবে। ভারতের কাছে মাথা বিক্রি করে বিএনপি অতীতেও ক্ষমতায় আসে নাই। যদি মাথা বিক্রি করত তাহলে এইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হতো না। বরং মাথা বিক্রি কে করেছিল? সেই স্বৈররানী শেখ হাসিনা। সে নিজেই বলেছে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। অথচ আমাদের দেশনেত্রী কি বলেছিল? তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামীর পতাকা আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। ভারতের শর্তে যদি রাজি হতাম তাহলে আগেই ক্ষমতায় আসতাম। সেই আমরা দেখি না প্রণব মুখার্জি তার বইতে কি লিখে গেছে, কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হয়েছিল, সেই 11 সরকার কিভাবে কোন প্রকার নির্বাচন দিয়েছিল। সুতরাং ভারতের বিষয়ে যখন বলে না, তখন অনেক কষ্ট লাগে যে ভারতের সাথে বিএনপি আঘাত করেছে। শোনেন, যিনি বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টা এরকম নয় যে তার সাথে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের পরিচয়। যে সময় এই বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই সময় থেকে তার সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তার নেতৃত্বে।
তার সাথে ব্যক্তিগত আলাপন আলোচনা, সাংগঠনিকভাবে তার সাথে আলোচনা, দলীয়ভাবে আলোচনা। সুতরাং এই প্রধানমন্ত্রী, তাকে আমি চিনি, তিনি একজন দেশপ্রেমিক মানুষ। যেমনি ভাবে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছেন, যেমনি ভাবে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন, তার সুযোগ্য পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তার বক্তব্য শোনেন নাই, তিনি কি বলেছেন? এমনকি যে সময় গণঅভ্যুত্থানের আগে তার বক্তব্য শোনেন নাই, তিনি কি বলেছেন? যদি বাংলাদেশে কোন সরকার ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, একমাত্র সাহস বিএনপির আছে, দ্বিতীয় কারণ নাই। আমি আবারও বললাম, আই রিপিট, এক মিনিটে শেষ করব, আই রিপিট, অন্য কারণ নাই। আমরা দেখি না জামাত ইসলাম একদিকে সারাদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বলে, অথচ ভারতীয় কূটনীতিকের সাথে রাতের অন্ধকারে মিটিং করে, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে না? জামাত ইসলাম দেখেন, তারা সংসদে দাঁড়িয়ে বলে যে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, বিদেশিদের সাথে মিটিং করে বলে আমরা কোথায় বলেছি যে শরিয়া আইন বাস্তবায়ন করব? তো এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সর্বশেষ বলি, দেখেন ডাক্তার জাহেদ সাহেব, তিনি মানুষ, তার সকল রাজনৈতিক বক্তব্য আপনার পছন্দ হবে না, কিন্তু এই মানুষটি আগ্রাসন বিরোধী লড়াইয়ের অন্যতম সৈনিক ছিলেন। এই মানুষটি, তিনি রাজপথের সৈনিক ছিলেন, তিনি মানুষকে মোটিভেট করে রাজপথে নামতে সহযোগিতা করেছেন। সুতরাং তার সকল বক্তব্য আপনার পছন্দ হবে, সেটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আপনারা তো সবসময় বিএনপি সরকার 1 থেকে 6 পর্যন্ত সমালোচনা করেন, 10 সেকেন্ডে 1 থেকে 6 পর্যন্ত সমালোচনা করেন, মানে এখন করছেন, ওই সময় কেন করেন নাই? ঠিক একইভাবে যদি আপনারা বিএনপির সাথে থাকতেন, বিএনপি যদি ঠিকঠাক আসন দিত, তাহলে এই কথাগুলো এখন যেগুলো বলছেন এগুলো বলতেন না। ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আগের অংশে আপনি একটা অভিযোগ করছিলেন যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে এই অভিযোগের ভিত্তি কি, আপনি তার ব্যাখ্যাও তুলে ধরছিলেন। রাশেদ খান যেমনটি বলছে উত্তরে যে নিজের দলের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠায় আপনি মিথ্যা তথ্য উপস্থাপন করছেন, কি বলবেন? আচ্ছা, প্রথম জিনিস আমি আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে জিজ্ঞাসা করি, বর্ডার হত্যা, বর্ডারে পুশিন, বাংলাদেশ জামাত ইসলাম এটা নিয়ে আলোচনা করার জন্য সংসদে 71 বিধিতে প্রশ্ন দিলেন, সে প্রশ্নকে বাতিল করে